নমস্কার প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অন্যরকম ভিডিও। আজকে আমি আপনাদেরকে বলবো চাণক্য নীতি, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সুদীপ্ত। প্রথমে আপনাদের চাণক্যর একটি সংক্ষিপ্ত পরিচয় দিই। চাণক্য কে ছিলেন? প্রাচীন ভারতীয় সংস্কৃত বাংময়ের ইতিহাসে আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য নিজের বিভিন্ন গুণ দ্বারা মণ্ডিত। রাজনীতি বিশারদ, আচার বিচারের মর্মজ্ঞ, কূটনীতিতে সিদ্ধহস্ত এবং প্রবীণ রূপে খ্যাত। উনি নন্দবংশকে সমূলে নষ্ট করে নিজের স্থানে নিজের সুযোগ্য এবং মেধাবী বীর শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে শাসকের পদে সিংহাসনে বসিয়ে নিজের যে বিলক্ষণ প্রতিভার পরিচয় দিয়েছেন তার সাথে সমস্ত বিশ্ব পরিচিত। মৌর্য বংশের স্থাপনা আচার্য চাণক্যের এক মহান কীর্তি। সেটা ছিল সেই সময় যখন মৌর্য যুগের প্রথম শাসক চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আসীন ছিলেন। সেই সময় চাণক্য ওনার রাজনীতির গুরু ছিলেন। আজও কুশল রাজনীতি বিশারদদের চাণক্যের সংজ্ঞা প্রদান করা হয়ে থাকে। চাণক্য সংগঠিত সম্পূর্ণ আর্যাবর্তের স্বপ্ন দেখেছিলেন, আর উনি নিজের সেই স্বপ্ন সাকার করে তোলার জন্য সেই অনুসারে প্রচেষ্টা করেছিলেন। চাণক্য এমন এক অদ্ভুত কুশল রাজনীতিজ্ঞ ছিলেন যে উনি মগধ দেশের নন্দ রাজাদের শাসনের সর্বনাশ করে মৌর্য রাজ্য স্থাপনা করেছিলেন। চাণক্যের জন্মের পরের নাম বিষ্ণুগুপ্ত ছিল, আর চনক নামক আচার্যের পুত্র হওয়ার সুবাদে ওনার নাম চাণক্য হয়। কারো কারো মতে অত্যন্ত কুশাগ্র বুদ্ধিমান হওয়ার কারণে ওনার নাম চাণক্য হয়েছিল। এক কুটিল রাজনীতি বিশারদ হওয়ার কারণে ওনাকে কৌটিল্য নামেও সম্বোধিত করা হতো। সম্ভবত এটা ওনার গোত্রের নাম ছিল, কিন্তু অনেক বিদ্বানদের মতানুসারে কুটিল নীতির নির্মাতা হওয়ার কারণে ওনার নাম কৌটিল্য হয়েছিল। চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের মহামন্ত্রী, গুরু, হিতৈষী এবং রাজ্যের সংস্থাপক ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা সিংহাসনে প্রতিষ্ঠিত করার কাজ ওনার বুদ্ধি কৌশলেরই পরিণাম ছিল। চাণক্যের জন্মস্থানের ব্যাপারে ইতিহাস মৌন, কিন্তু ওনার শিক্ষা দীক্ষা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল। উনি স্বভাবের দিক থেকে অভিমানী, চারিত্রিক দিক থেকে বিষয় দোষ থেকে মুক্ত, রূপের দিক থেকে কুরূপ, বুদ্ধির দিক থেকে অত্যন্ত তীক্ষ্ণ, দৃঢ় নিশ্চয়, অসাধারণ প্রতিভার অধিকারী, যুগদ্রষ্টা এবং যুগস্রষ্টা ছিলেন। জন্মের পর থেকে পাটলিপুত্রের নিবাসী চাণক্যের বুদ্ধিবলে সম্পূর্ণ বিকাশ তক্ষশিলার আচার্যদের সংরক্ষণে হয়েছিল। নিজের পৌঢ় জ্ঞানের প্রভাব দ্বারা সেখানকার বিদ্বানদের প্রসন্ন করে তুলে চাণক্য রাজনীতির অধ্যাপক হয়ে ওঠেন। দেশের দুর্ব্যবস্থা দেখে ওনার হৃদয় দ্রবিত হয়ে ওঠে। এর জন্য উনি বিস্তৃত পরিকল্পনা প্রস্তুত করে গোটা দেশকে এক সূত্রে বাঁধা সংকল্প গ্রহণ করেন, আর এই কাজে উনি সফলতাও প্রাপ্ত করেন। চাণক্য আর চন্দ্রগুপ্ত মৌর্যের সময় একই ছিল, 325 খ্রিস্টপূর্ব। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত যে সময়ের ব্যক্তি ছিলেন, চাণক্যও সেই সময়েরই ব্যক্তি ছিলেন। চাণক্যের নিবাসস্থল শহরের বাইরে এক কুটিরে ছিল, যেটা দেখে চীনের ঐতিহাসিক পরিব্রাজক ফা হিয়েন প্রশ্ন করেছিলেন, ত্রয়িত বিশাল দেশের প্রধানমন্ত্রী এমন কুটিরে থাকেন? উত্তরে চাণক্য বলেছিলেন, যেইখানকার প্রধানমন্ত্রী সাধারণ কুটিরে বাস করেন সেইখানকার নিবাসীরা সুন্দর ভবনে বাস করেন, আর যেখানকার প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে থাকেন সেখানকার সাধারণ জনতা কুটিরে থাকেন। চাণক্যের কুটিরের একদিকে গোবরের ঘুঁটে ভাঙার জন্য একটা পাথর থাকত, আর অন্যদিকে শিষ্যদের দ্বারা নিয়ে আসা কুশের স্তূপ থাকত। ছাদে সমিধা শুকনোর জন্য রাখা হয়েছিল, যার ভারে কুটিরের ছাদ নিচের দিকে ঝুঁকে পড়েছিল। এমনই জীর্ণ শীর্ণ কুটির ছিল চাণক্যের নিবাসস্থল। আহা, সেই দেশ কেন মহান হবে না, যে দেশের প্রধানমন্ত্রী এতটা সৎ, জাগরুক, চরিত্রবান আর কর্তব্যপরায়ণ হন। চাণক্য নীতির প্রথম অধ্যায়, ঈশ্বর প্রার্থনা। 3 লোক, স্বর্গ, পৃথিবী, পাতালের স্বামী ভগবান বিষ্ণুর চরণে নিজের মস্তক ঝুঁকিয়ে প্রণাম করে অনেক শাস্ত্র থেকে নেওয়া রাজনীতির সংকলনের বর্ণনা করছি। ভালো মনুষ্যকে ধর্মের উপদেশ দেওয়া, কার্য অকার্য, শুভ অশুভ জানানো, এই নীতিশাস্ত্র পড়ে যে মনুষ্য সঠিক রূপে সেটাকে জানতে পারে সেই হচ্ছে শ্রেষ্ঠ মনুষ্য। রাজনীতি বিশ্ব শান্তির জন্য। আমি চাণক্য লোকেদের কল্যাণের ইচ্ছায় অর্থাৎ লোকহিতার্থে রাজনীতি সেই রহস্যযুক্ত পক্ষকে প্রস্তুত করব, যেটাকে কেবলমাত্র জেনে নিলেই
ব্যক্তি স্বয়ংকে সর্বজ্ঞ মনে করতে পারে। শিক্ষা, সুপাত্রের মূর্খ শিষ্যকে পড়ালে, উপদেশ দিলে, দুষ্ট স্ত্রীর ভরণ পোষণ করলে এবং দুঃখী লোকেদের সঙ্গতে থাকলে বিদ্বান ব্যক্তিও দুঃখী হয়ে পড়ে। সাধারণ লোকেদের কথা তো বাদই দিন। মৃত্যুর কারণগুলো থেকে বাঁচুন। দুষ্ট পত্নী, শঠ মিত্র, মুখে মুখে উত্তর দিতে থাকা সেবক আর সাপের ঘরে থাকা, এ সবই মৃত্যুর কারণ হয়। এতে কোনো প্রকারে সন্দেহ করা উচিত নয়। বিপত্তিতে কি করবেন? বিপত্তির সময় ধনের রক্ষা করা উচিত। ধনের থেকে বেশি রক্ষা পত্নীর করা উচিত। কিন্তু আত্মরক্ষার প্রশ্ন সামনে এলে ধন আর পত্নীর বলিদান দিতেও পিছিয়ে আসা উচিত নয়। বিপত্তি কালের জন্য ধনের রক্ষা করা উচিত, কিন্তু ধনবানের বিপত্তি কোথায় আসে? তাহলে প্রশ্ন এটা উঠেছে, লক্ষ্মী দেবী তো স্বভাবতই চঞ্চলা হন, কে জানে ধন কখন নষ্ট হয়ে পড়ে, আর এমনটা হলে সঞ্চিত ধনও নষ্ট হয়ে পড়তে পারে। এই সব স্থানে থাকবেন না। যে দেশে সম্মান থাকে না, যেখানে কোনো আজীবিকার সন্ধান পাওয়া যায় না, যেখানে কোনো ভাই বন্ধু থাকে না, আর যেখানে বিদ্যাধ্যয়ন সম্ভব হয় না, অর্থাৎ যে দেশে বা শহরে নিম্নলিখিত সুবিধাগুলি প্রাপ্ত হয় না, সেই স্থানে নিজের নিবাস বানানো উচিত নয়। যেখানে কোনো ব্যক্তির সম্মান থাকে না, যেখানে ব্যক্তি কোনো কাজ পায় না, যেখানে নিজের কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি না থাকে, যেখানে বিদ্যাধ্যয়ন করা কোনো সাধন না থাকে, অর্থাৎ যেখানে স্কুল কলেজ বা পুস্তকালয় ইত্যাদি না থাকে, যেখানে কোনো শেঠ, বেদপাঠী, বিদ্বান, রাজা আর বৈদ্য না থাকে, যেখানে কোনো নদী না থাকে, এই 5 স্থানে একদিনও নিবাস করা উচিত নয়। অর্থাৎ নিম্নলিখিত স্থানগুলোয় একদিনও থাকা উচিত নয়। যে শহরে কোনো ধনবান ব্যক্তি না থাকে, যে শহরে বেদ জানা কোনো বিদ্বান ব্যক্তি না থাকে, যে দেশে কোনো রাজা বা সরকার না থাকে, যে শহরে বা গ্রামে কোনো বৈদ্য বা ডাক্তার না থাকে, যে স্থানের পাশ দিয়ে কোনো নদী প্রবাহিত না হয়। আচার্য চাণক্য বলেছেন যে, যে স্থানে আজীবিকা প্রাপ্ত না হয়, লোকেদের মধ্যে ভয়, লজ্জা, উদারতা এবং দান দেওয়ার প্রবৃত্তি না থাকে, এমন 5 স্থানেও মনুষ্যের নিজের নিবাসের জন্য বেছে নেওয়া উচিত নয়। এই 5টা জিনিসকে বিস্তারিতভাবে জানিয়ে উনি বলেছেন যে, যেখানে নিম্নলিখিত 5টি জিনিস না থাকে, সেই স্থানের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা উচিত নয়। যেখানে রুজি রুটির কোনো সাধন বা আজীবিকা অথবা ব্যবসার কোনো ব্যবস্থা না থাকে, যেখানে লোকেদের মধ্যে লোকলজ্জা অথবা কোনো প্রকারের ভয় না থাকে, যে স্থানে কোনো পরোপকারী লোক না থাকে, আর যে স্থানের লোকেদের মধ্যে ত্যাগের ভাবনা দেখতে না পাওয়া যায়, যেখানকার লোকেদের মধ্যে সমাজ বা আইনের কোনো ভয় না থাকে, যেখানকার লোকেরা দান দিতে জানেই না, এই সব স্থানে একদিনও থাকা উচিত নয়। পরিচিতি সময় মতো হয়। আচার্য চাণক্য সময় এলে আত্মীয়দের পরীক্ষা নেওয়ার ব্যাপারে জানিয়েছেন যে, কোনো গুরুত্বপূর্ণ কাজে পাঠানোর সময় সেবকের আসল পরিচয় প্রাপ্ত হয়। দুঃখের সময় বন্ধু বান্ধবদের, বিপত্তির সময় মিত্রের, আর ধন নষ্ট হয়ে পড়লে পত্নীর পরীক্ষা হয়। এখানে আচার্য চাণক্য বন্ধুবান্ধব, মিত্র আর পরিবারের লোকেদের পরিচিতি জানিয়ে বলেছেন যে, রোগের অবস্থায়, কেউ অসুস্থ হয়ে পড়লে, অসময়ে শত্রু দ্বারা ঘিরে গেলে, রাজকার্যে সহায়কের রূপে এবং মৃত্যু হয়ে পড়লে শ্মশানভূমিতে নিয়ে যাওয়া ব্যক্তি সত্যিকারের মিত্র আর বন্ধু হয়।